জি 24 ঘন্টা পাঁচকাও নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আজকেও অসম থেকে শাহিনুর নামে এক জঙ্গি গ্রেফতার হয়েছে, আর একই সঙ্গে অনুপ্রবেশ নিয়ে বাড়ছে আশঙ্কা। এখানেই প্রশ্ন উঠছে একাধিক, সীমান্ত কতটা সুরক্ষিত সেই নিয়ে প্রশ্ন উঠছে, এবং দেশ কতটা সুরক্ষিত সেই নিয়ে প্রশ্ন উঠছে। অসমে ফের জঙ্গি গ্রেফতার, এবং এই নতুন করে জঙ্গি গ্রেফতার। মোট 11 জন এখনো পর্যন্ত গ্রেফতার হলো। কাশ্মীরে ক্যানিংয়ে যে জঙ্গি গ্রেফতার হয়েছে, সন্দেহভাজন জঙ্গি, তার সঙ্গে লস্কর যোগ, সেরকম তথ্য এখনো পর্যন্ত সামনে আসছে। এবং এইভাবে অনুপ্রবেশ নিয়ে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে উদ্বেগ তো বাড়ছেই। সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, সীমান্ত কতটা সুরক্ষিত তাই নিয়ে প্রশ্ন উঠছে। বাংলা অসম সীমান্ত নিয়ে প্রশ্ন উঠছে, আর এই সীমান্ত সুরক্ষার দায় কার, এই নিয়ে আলোচনা আজকের পাঁচকাহনে। এই নিয়ে আজ আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করে নিয়ে। আমাদের সঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন, আমাদের সঙ্গে সিপিএমের শতরূপ ঘোষ রয়েছেন, শতরূপা রয়েছেন বিজেপি, এবং আমাদের সঙ্গে রয়েছেন সমীর মিত্র, বিএসএফ এর প্রাক্তন ডিআইজি। আমি আলোচনায় ফিরবো, তবে তার আগে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। অসমে পাকড়াও আরও এক জঙ্গি, শাহিনুর নামে ওই জঙ্গিকে ঘিরে আবারও নতুন করে প্রশ্ন। এই নিয়ে অসমের পুলিশ যে অপারেশন প্রঘাত, সেই অপারেশন প্রঘাতে মোট 11 জন জঙ্গি গ্রেফতার হলো, যারা আনসারুল্লাহ বাংলা সেই টিমের সদস্য এখনো পর্যন্ত জানা গেছে। সমিত রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে সরাসরি একটু সমিতের কাছে চলে যাবো। সমিত, এই যে নতুন করে যে জঙ্গি গ্রেফতার, তার সম্বন্ধে জানতে তো চাইবই। আর একটা বিষয় সমিত জানতে চাইবো, তুমি দীর্ঘদিন অসমে কাটিয়েছো, উত্তর পূর্বের পরিস্থিতি, ভৌগোলিক পরিস্থিতি জানা, বিশেষ করে অসম সীমান্ত। আমাদের সীমান্তের পরিস্থিতি আমরা জানি কি অবস্থায় রয়েছে, তা নিয়ে রাজনৈতিক তরজাও আমরা জানি। অসমের ঠিক কি অবস্থা, কতটা বিপদ, এবং এই কতটা বিপদ বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের জন্য? দেখো, বিশেষ করে লোয়ার আসাম, সেখানে পোরাস বর্ডার, সেই সঙ্গে সঙ্গে বারাক ভ্যালিতেও কিন্তু পোরাস বর্ডার বাংলাদেশের সঙ্গে। মূলত এই দু জায়গা থেকেই অনুপ্রবেশের ঘটনা নিয়মিত ঘটে চলেছে, এবং একাধিক লোককে, প্রায় এখনও পর্যন্ত 50 জনকে বাংলাদেশে যখন এই অস্থির পরিস্থিতির সূচনা হয়েছে অগস্ট মাস থেকে, এখনও পর্যন্ত কিন্তু প্রায় 50 জনের বেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে, কখনো অসম পুলিশ, কখনো বিএসএফ। অসমের এই যে হঠাৎ করে যে এই এসটিএফের যে অপারেশন, এটা কিন্তু একদিনে শুরু হয়নি। এনআইএর কাছ থেকে তারা লাগাতার ইনপুট পাচ্ছিল যে বাংলাদেশে পট পরিবর্তনের পর থেকে আনসারুল্লাহ বাংলা টিম তারা আবার নতুন করে অক্সিজেন পেয়েছে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং অসমের যে এই যে বাংলাদেশ লাগোয়া যে জায়গাটা, যে দু জায়গার ভাষা কার্যত এক, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বাংলা ভাষা, ওদিকেও বাংলা ভাষা, এদিকেও বাংলা ভাষা। অসমেও কিন্তু এই যে লোয়ার আসামের যে জায়গাটা বলছিলাম, মূলত এই ধুবুরি বা গোয়ালপাড়া, এই জায়গাগুলোতেও কিন্তু মূলত বাংলা ভাষাতেই কথা বলা হয়। বিশেষ করে মূলত চট্টগ্রাম বা সিলেটের যে বাংলা ভাষায় ওপারে কথা হয়, সেই ভাষাতেই কিন্তু কথা বলা হয়। সেই ভাষার একটা অ্যাডভান্টেজ নিয়েই কিন্তু অসমকে কেন্দ্র করে স্লিপার সেল তৈরি করার চেষ্টা করছে আনসারুল্লাহ বাংলা টিম, এবং এদের সঙ্গে এরা এখানে থেকে ওপারে আনসারুল্লাহ বাংলা টিম, এপারে কিন্তু আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তারা তৈরির চেষ্টায় ছিল। অসমে বসে এই বাংলাদেশে বসে চক্রান্ত, তার পরবর্তী গন্তব্য ছিল অসম, এবং সেখান থেকে বাংলাদেশ, এবং সেখান থেকে পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কেরালে কিন্তু তারা স্লিপার সেল তৈরি করার চেষ্টা করছিল। এখনও পর্যন্ত সেই সূত্র ধরে কিন্তু এতটাই জানা গেছে। আজকে যাকে গ্রেফতার করা হয়েছে, তার কাছ থেকে এর আগে যারা গ্রেফতার হয়েছিল তাদের কাছ থেকে মূলত যে বাংলাদেশি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল কেরালা থেকে, যার মুর্শিদাবাদে যার ভোটার লিস্টে নাম পাওয়া গেছে, সেই জঙ্গির কাছ থেকে বাংলায় কিছু বই এবং ইনক্রিমেন্টিং ডকুমেন্টস পাওয়া গেছিল। আজকে কিন্তু একবারে পাকিস্তানের প্রেসে ছাপানো, পাকিস্তানের প্রকাশকের সেখানকার কিছু এমন ডকুমেন্ট পাওয়া গেছে যেগুলো উর্দুতে লেখা রয়েছে, এবং সেই উর্দুগুলোকেই বাংলাতে বা স্থানীয় ভাষায় সেগুলোকে ট্রান্সক্রিপ্ট করে তাদেরকে স্থানীয় মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে ধর্মীয়ভাবে তারা কতটা কোণঠাসা হয়ে রয়েছে, এবং তাদেরকে জিহাদের পথ অবলম্বন করতে হবে। একদমই, অনেক ধন্যবাদ সমিত। এবং খুব স্বাভাবিকভাবে গোটা বিষয়টা নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে এই জায়গা থেকে,
কারণ আমরা ভারত বিদ্বেষ দেখেছি, গোটা বাংলাদেশে একটা ভারত বিদ্বেষের ছবি দেখেছি, এবং যে জায়গায় পড়শি দেশ অশান্ত হয়ে উঠেছে, ভারত বিদ্বেষ যেভাবে বেড়েছে, মাথা চারা দিয়ে উঠছে একের পর এক জঙ্গি সংগঠন, এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা বাড়ছে, যত পাকিস্তানি কায়দায় এ দেশে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে, তত সব থেকে উদ্বেগের পরিস্থিতি অসম এবং অবশ্যই আমাদের রাজ্যে রোজই প্রায় অনুপ্রবেশের খবর অসমে। এ রাজ্যের ছবি খুব আলাদা নয়। আর এখানেই প্রশ্ন সীমান্ত সুরক্ষা নিয়ে। আজ বাংলাদেশ পরিস্থিতির জেরে অনুপ্রবেশ চর্চা বাড়ছে, এতদিন কি তা বন্ধ ছিল? যদি হয়ে থাকে তার কোনো হিসেব আছে সরকারের কাছে? চলতি অবস্থায় স্পষ্ট আগামী দিনে ভোটের বড় সড় ইস্যু হতে চলেছে অনুপ্রবেশ। বাংলাদেশে অশান্তির পর থেকেই বোঝা গিয়েছিল আজ পড়বে সীমান্তবর্তী রাজ্যগুলোতেও। উদ্বেগ বেড়েছিল অসম ও পশ্চিমবঙ্গ সরকারের। তা যে মিথ্যে নয়, গত কয়েকদিনে অনুপ্রবেশের ঘটনা বা জঙ্গি পাকড়াওয়ের খবরেই স্পষ্ট। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সীমান্ত সুরক্ষা নিয়ে। প্রশ্ন উঠেছে দায় কার? কেন্দ্রের দায়। সীমান্তটা দেখে কেন্দ্র, সীমান্তটা দেখে বিএসএফ, সীমান্তটা অমিত শাহর দায়িত্বে। আধার কার্ডের চক্র চলছে নয়ডাতে, কি করে তার দায় তো পুরো দস্তুর কেন্দ্রকে নিতে হবে। 100% দায় কেন্দ্র সরকার নেবে, শর্ত, কন্ডিশন অ্যাপ্লাই। কন্ডিশন কি? যেখানে যেখানে কাঁটাতারের বেড়া নেই, জমিটা দিয়ে দাও বাবা, বাঁচাধন। আমাদের দৃঢ় বিশ্বাস, মানে এখানে কোনো সন্দেহের জায়গা নেই, এই যে পকেটসগুলোতে বেড়া হয়নি, সেই পকেটস দিয়ে মমতা ব্যানার্জি মানে এগুলোকে আশকারা দিচ্ছেন, যাতেই অনুপ্রবেশকারী ঢুকে তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়া। বাংলা ভোট ব্যাংক, সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। অনুপ্রবেশ আবার কারা? অনুপ্রবেশ তো বিএসএফ, অমিত শাহ বিএসএফরা করাচ্ছে কিনা আমি জানি না। বাংলায় যারা আমরা থাকি, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলার মানুষ। সরকার অনুপ্রবেশ বন্ধ, নাগরিকত্ব এই সংক্রান্ত ব্যাপারে মানুষকে ভোটের জন্য মিথ্যা বলছেন, এটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। এভাবে দায়ে ঠেলাঠেলি জারি দীর্ঘদিন ধরে। তার মধ্যেই বাংলাদেশ ইস্যু। বৃহস্পতিবারও রানাঘাট থেকে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করে পুলিশ। পার্ক স্ট্রিটে গ্রেফতার হয় আবিদুর রহমান নামে এক বাংলাদেশি। তার কাছ থেকে মেলে জাল আধার, প্যান, পাসপোর্ট। কিছুদিন আগে সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশিকেও গ্রেফতার করা হয়েছিল। অসমে রোজ সীমান্ত পেরিয়ে অন্তত 10 থেকে 20 জন ঢোকার চেষ্টা চালায়। দিন দুয়েক আগেই সেখানে গ্রেফতার হয়েছে 5 জন। ফলে নতুন করে আশঙ্কা বেড়েছে। তার মধ্যেই অন্তত 10 আনসারুল্লাহ জঙ্গি গ্রেফতার, যার মধ্যে 7 জন অসমের। এখানেই প্রশ্ন ওঠে, অসম কি তাহলে জঙ্গিদের ঘাঁটি হয়ে উঠছে, বিশেষ করে কোকরাঝাড় আর বাংলা? এখানে কোনো জঙ্গি নেই। সেটা হচ্ছে যে কেন সেন্ট্রাল এজেন্সি তাদের এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে। কাজ করছে আসাম, ত্রিপুরা, অন্য রাজ্যের পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে না। এসব ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়। অর্থাৎ জঙ্গি পাকড়াও হলেও তরজা। এরই মধ্যে ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 26/11 মূল চক্রী হাফিজ সাইদের ছেলের সঙ্গে বৈঠক করেছিল জাভেদ। পাক অধিকৃত কাশ্মীরে তালহা সাইদের সঙ্গে বৈঠক হয় তার। এরপরেই কাশ্মীরে নতুন করে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ শুরু হয়। লস্কর হ্যান্ডলারদের নির্দেশেই এই রাজ্যে আসে জাভেদ মুন্সি, এমনটাই সূত্রের খবর। লোয়ার অসমে দীর্ঘদিন ধরেই উদ্বেগ বেড়েছে। লস্কর হ্যান্ডলারদের নির্দেশে এখন বাংলাতেও আসছে জঙ্গি, তার উপর অরক্ষিত সীমান্ত। রাজনৈতিক তরজায় কি বাড়ছে না বিপদ? সীমান্ত সুরক্ষায় রাজ্য কেন্দ্র উভয় পক্ষকেই কি আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন নয়? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি এই জায়গা থেকেই সমীরবাবুর কাছে আসবো। সমীরবাবু, শুরুতে এই যে অনুপ্রবেশ বাড়ছে, এই যে জঙ্গি পাকড়াও হচ্ছে, এটা কিভাবে দেখবো আমরা? যে বেড়েছে, নাকি বাংলাদেশ ইস্যুতে চর্চা হচ্ছে বলে খবরে বেশি আছে? এটা ছিলই। আমি প্রথমেই সবাইকে শুভ সন্ধ্যা, আর অনুরোধ করব একটু সময় দিতে, কারণ অনেকগুলো টার্মিনোলজি এত ইজিলি আমরা মানে ব্যবহার করছি যেগুলো বোধহয় ঠিক নয়। আচ্ছা, যেমন বলা হচ্ছে অনুপ্রবেশ, তার মধ্যে দেখা যাবে এই যারা অনুপ্রবেশ, আজকে যারা বাংলাদেশ থেকে অনেকে পালিয়ে আসছে, যাই হোক না কেন, সেইটা
অবৈধ প্রবেশ একটা অনুপ্রবেশ, আর অনুপ্রবেশ কারা? ইনফিল্ট্রেটর। আচ্ছা, আপনি অবৈধ প্রবেশ অনুপ্রবেশ দুটোকে আলাদা করছি। ওকে, ইনফিল্ট্রেটর যাকে একটা ম্যান্ডেট দেওয়া হয়েছে, একটা টাস্কিং করা হয়েছে, হি হ্যাজ বিন ওয়েল ট্রেন্ড ইনসাইড বাংলাদেশ অর ফর দ্যাট ম্যাটার পাকিস্তান অ্যান্ড এনিওয়্যার, অ্যান্ড দেন টোটালি ইনডক্ট্রিনেটেড, মোটিভেটেড, এবং তার কাছে ইন দ্য নেম অফ আল্লাহ দ্য স্যাক্রিফাইস অফ হিমসেলফ ইজ নাথিং। সেই জায়গাটা দ্যাট ইজ অনুপ্রবেশ, এবং তিনি যেটা ইনফিল্ট্রেট করছে। হ্যাঁ, এখন যারা ওখান থেকে পালিয়ে আসছে, যারা থাকতে পারছে না, তাদের তো আমরা অনুপ্রবেশ মানে এভরিবডি ইজ ইট অ্যাপ্লিকেবল টু এভরিবডি হু ইজ কামিং ফ্রম বাংলাদেশ, তাই নয় কি? তা নয় আর কি। অ্যান্ড ইনফ্যাক্ট আই হ্যাড এ চান্স টু ব্রিফ মিস্টার চিদম্বরম অ্যান্ড আই টোল্ড হিম, হি সেড নোবডি ব্রিফ মি অ্যাট নর্থ ব্লক। আই সেড দ্যাটস নট মাই লুক আউট স্যার, ইট হ্যাজ ইউ টু ফাইন্ড আউট। অবৈধ প্রবেশ, এবং এইটা হচ্ছে অনুপ্রবেশ। এখন যেটা হচ্ছে এর মধ্যে অনেকটাই হবে অনুপ্রবেশ, এই জন্যে যে দ্য পিপুল হ্যাজ বিন টোল্ড হোয়াট ইজ দেয়ার টাস্ক। ঠিক আছে, আজকে যেটা গিয়ে হচ্ছে, তো যদি মনে রাখো লস্করের এখন দুটো মেজর কারা আছে, জেসে মোহাম্মদ, হাফিজ আর হাফিজ সাইদ, এলইটি। অ্যান্ড এলইটি বাংলাদেশে ঘাঁটি গেড়েছে অনেক বছর আগে। আমাদের যে আল কায়দার যিনি ছিলেন, তিনি বাংলাদেশে ভিজিট করেছেন ওসামা বিন 1992-তে। তারপরে আল কায়দা সাবকন্টিনেন্ট হলো। হ্যাঁ, না ওটা তো অনেক পরে আসে। আল কায়দা ওটা হচ্ছে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, পরে ওরা বললো AQIS। এখন এই যে জায়গাটা আমরা সবসময় আমরা জানতাম না যে বাংলাদেশের জমিতে এইভাবে প্রসারিত হচ্ছে, বিস্তারিত হচ্ছে এই যে এলইটি কিংবা AQ যেটা। সেই জায়গাটায় কি দেখা গেল যে 1948-এ যখন পাকিস্তান দুই ভাগে মানে পাকিস্তান হলো ওদিকে আর এদিকে, ওখানে ওরা ISI বলে একটা উইং খুললো, ইন্টেলিজেন্স যেটা ওদের, আর এখানেও একটা ডিটাচমেন্ট ছিল, স্ট্রং ডিটাচমেন্ট ইন বাংলাদেশ ওয়েন দ্যাট ওয়াজ ইস্ট পাকিস্তান। আচ্ছা, আমরা আশা করেছিলাম যে অ্যাটলিস্ট শেখ হাসিনা আসার পরে হয়তো আমরা এটাকে ওদের বলবে যে মার্চিং অর্ডার। উই আর ভেরি হ্যাপি যে আমরা পরেশ বড়ুয়াকে বের করে দিয়েছিলাম ওনার ইয়েতে, চলে গেল মায়ানমারে। আমরা খুশি হয়েছিলাম যখন এই ওদের ওই গিয়ে অনুপ চেটিয়া সারেন্ডার করলো। আমি বলছি যে এই বিষয়টা, এই অনুপ্রবেশ বা অবৈধ প্রবেশ, এটা কন্টিনিউয়াস। আচ্ছা, আমি এই জায়গা থেকেই বিশ্বজিৎদার কাছে আসবো। বিশ্বজিৎদা, তার মানে আমাদের বাংলায় অনুপ্রবেশ বা অবৈধ প্রবেশ খুব একটা হয় না বলে মনে হয় নাকি? না, এটা তো মিথ, রিয়ালিটিটা আলাদা। আচ্ছা, রিয়ালিটিতে অনুপ্রবেশ হয়। যে সীমান্ত রয়েছে আমাদের দেশের সঙ্গে বাংলাদেশের এবং এই রাজ্যের সঙ্গে, সেই সীমান্তগুলো দিয়ে প্রচুর অনুপ্রবেশ দিনের পর দিন ঘটছে এবং অবৈধ প্রবেশও ঘটছে। তুমি ভেবে দেখো, যখন শেখ হাসিনা এদেশে এলেন, তারপরে বিএসএফ তাদের শক্তি বাড়ালো মুর্শিদাবাদের রাজানগর, কাকমারি, জলঙ্গি, রানীনগর, 0 পয়েন্ট এই জায়গাগুলোতে। কেন? কারণ তাদের কাছে তখন মনে হলো যে এই এলাকা থেকে অনুপ্রবেশের ফলে এই এলাকার যে চাষের জমি চরের সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনুপ্রবেশকারীরা এসে ক্ষতি করছে। আমি ছেড়ে দিলাম বেনাপোল বর্ডার, বনগাঁর একদম সীমান্তে, সেখান থেকে অনুপ্রবেশ ঘটছে মাঠের ভিতর দিয়ে, এবং যেখানে কাঁটাতার নেই, ঝাউডাঙ্গা বর্ডার, সেখান থেকে অনুপ্রবেশ ঘটছে। একাধিক সমস্যাটা সেখানে নয়, অনুপ্রবেশের পরে, অর্থাৎ অনুপ্রবেশের দায় অবশ্যই নিতে হবে বিএসএফকে। কোনোভাবে সেই দায় বিএসএফ এড়াতে পারে না, কারণ সীমান্ত সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের। কিন্তু সমস্যাটা এখানে আসার পরে তারা যেভাবে এখানকার আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করছে, এটাও বা কিভাবে হচ্ছে, সেটা যদি বন্ধ না করা যায়, তাহলে তো অনুপ্রবেশকারী যারা রয়েছে তারা আমাদের অংশ হিসাবে এসে তাদের জঙ্গি কার্যকলাপ চালাবে। একের পর এক, তুমি বলছিলে আসাম এবং পশ্চিমবঙ্গের কথা, ত্রিপুরা বাদ দিচ্ছ, ত্রিপুরাতেও তো সে একই ঘটনা ঘটছে, 7 সিস্টারদের ক্ষেত্রেও তো এই একই ঘটনা ঘটছে। সুতরাং অনুপ্রবেশের এই যে এর ফলে ভারতবর্ষের
একদিকে অর্থনীতিতে একটা চাপ পড়ছে এবং জঙ্গি সমস্যা দিনের পর দিন আমাদের এই রাজ্যে শুধু নয় ভারতবর্ষের কাছে একটা থ্রেট হয়ে উঠছে। তার একমাত্র কারণ এই সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ ঘটছে, অবৈধ প্রবেশ ঘটছে, তার যথাযথ সুরক্ষা বিএসএফ দিতে পারছে না। একদমই সদরপাদি। দেখো আমি প্রথমে একটুখানি এবং যদি এটা আমি ধরেও নি তর্কের খাতিরে যে এখানে জমি দেওয়া হচ্ছে না, এখানে অনেকটা খোলা অংশ, এখানে তৃণমূলের দায়, অসম বা ত্রিপুরার কথা তো বিশ্বজিৎদা বললেন। আমি মেঘালয় গিয়ে দেখেছি, মেঘালয়ে সেখানে একেবারে ওই পারে বাংলাদেশ, এই পারে, মানে ইচ্ছা করলে তুমি একটু ঢু মেরে আসতে পারো। আমি যদি ওখানে চলে যাই, মেঘালয়ের কথা বলছি আমি, মেঘালয় সব কটা মানে ওই ফর্মটা যদি তুমি জিওগ্রাফিক্যাল ফর্মটাই যদি দেখো, মানে আফটার অল বাংলাদেশ তো ভারতবর্ষের একটা ল্যান্ডমার্ক ছিল। তো একটুখানি মানে আমি জাস্ট একটু প্রথম থেকে শুরু করতে চাই। সমীরবাবুর প্রতি মানে 100% সম্মান দিয়ে আমি বলছি যে উনি যে টার্মিনোলজিটা ব্যবহার করেন, ভারত সরকারের টার্মিনোলজিটা একটু অন্যরকম। আমরা দুভাগে এই জিনিসটাকে দেখি, একজনরা হচ্ছে শরণার্থী এবং একজনরা হচ্ছে অনুপ্রবেশকারী অ্যাজ এন ইনফিল্ট্রেটার, এবং ইনফিল্ট্রেটারদের মধ্যে জঙ্গিরা আছে, যেটা বিশ্বজিৎ বলছিলেন। আমি এবার একটু বলি যে অতটা বর্ডার, যেটা প্রায় 7000 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার আছে, তার অলমোস্ট 4000 কিলোমিটার বর্ডার পশ্চিমবঙ্গে। এবং কিছু দিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রাইভেট চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে উনি বলেছিলেন যে এই পুরোটার 4% বর্ডার এখনও ফেন্সিং বাকি আছে। তার অফকোর্স অধিকাংশ পশ্চিমবঙ্গে আছে, কিন্তু জিওগ্রাফিক্যাল এরিয়া দেখতে গেলে সেগুলোতে খাল বিল, অনেকটা জলজ জমি, অসমে সব ফেন্সিং হয়ে গেছে। পুরোটা হয়নি, বললাম তো 4% আছে, আমি অধিকাংশ বলেছি। অনেক জায়গায় আছে এখনো বাকি, কারণ এমন জায়গা আছে মানে ধরো জঙ্গলের মধ্যে আছে বা ভ্যালির মধ্যে আছে, টেকনিক্যালি অনেক জায়গায় করা যাচ্ছে না। কিন্তু বেঙ্গল নিয়ে আমরা এক্সট্রা চিন্তা কেন করছি? আসামে তোমরা বলেছো, অফকোর্স বিশ্বজিৎ বলেছে, কিন্তু সরকারটা ইজ প্রো বিএসএফ এর যা মেশিনারি আছে বা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রো, মানে তারা অন্তত সচেষ্টাটা আছে, সদিচ্ছে আছে যে চেষ্টা করে অনুপ্রবেশ আটকাবে। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কি দেখছি, এখানে স্বয়ং মুখ্যমন্ত্রী, এখানে আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার ফিরহাদ হাকিম, এখানে কি নাম হুমায়ুন কবির, এখানে সিদ্দিকুল্লাহ, এরা নেমন্তন্ন করে প্রায় বলে যে এসো ভাই এখানটা পাকিস্তান করে যাও, এখানে আমরা প্রায় মিনি পাকিস্তান করে দিচ্ছি, এসো এসো আমরা রুটি ভাগ করে খাবো, এসো ওখানে ঠক ঠক করলে আমরা তোমাদের ঢুকতে দেবো। এই অ্যাটিটিউডটা ইজ ভেরি ওয়ারিং। আজকে আমরা যেখানে এখানকার রাজ্যের মন্ত্রী পরিষ্কার বলছে যে আমরা মাইনরিটি থেকে মেজরিটি হব, কিসের বেসিসে? কেন এখন এইখানে পশ্চিমবঙ্গ সরকারে জঙ্গি ধরতে আসাম পুলিশকে আসতে হচ্ছে? আমি এই জায়গাতেই আসবো, জঙ্গি ধরতে কাশ্মীর থেকে পুলিশ আসতে হচ্ছে। সতেরোপতি, আমার একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে, আমি এই জায়গা থেকে আসবো। এবং সতেরোপতি যেরকম ভাবে অভিযোগ করলেন যে কোথাও গিয়ে সরকার নেমন্তন্ন করে ডাকছে, এই অভিযোগটাও বিরোধী তারা তুলছেন যে বাম আমল থেকেই এই বিষয়টা শুরু হয়েছিল, যার ট্র্যাডিশন এখনো পর্যন্ত চলছে, এবং ভোটের রাজনীতি বড়সড় ফ্যাক্টর। সতেরোপের কাছে উত্তর নেবো, বিরোধী পক্ষ সঙ্গে থাকো। আমি সরাসরি শতরূপের কাছে। শতরূপ, নির্দিষ্টভাবে যে অভিযোগ যে বাম আমল থেকে অনুপ্রবেশ করতে দেওয়ানো হয়েছে বা অবৈধ প্রবেশ করতে দেওয়ানো হয়েছে ভোটের রাজনীতির জন্য, পাল্টে গেছে ডেমোগ্রাফি বাংলার। বাম আমলে কি পশ্চিমবাংলা সীমান্ত সুরক্ষার দায়িত্ব বামফ্রন্ট সরকার ছিল? বাম আমল থেকে করতে দেওয়া হয়েছে মানে এটা কি? যদি করতে দেওয়া হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে বামফ্রন্টের বিরুদ্ধে চক্রান্ত করতে গিয়ে মমতা ব্যানার্জি গভর্নমেন্ট করতে দিয়েছেন। কারণ আমি একটা কথা বলি, বামফ্রন্ট সরকার যে ছিল 34 বছর, তার মধ্যে 4 বছর ইউপিএ 1 গভর্নমেন্টের সময় বাদ দিলে বাকি 30 বছর কেন্দ্রে আমাদের বিরোধী সরকার ছিল। আপনি কি ইন্দিরা গান্ধী, কি রাজীব গান্ধী, কি আপনি মনমোহন সিং, ইভেন অটল বিহারী বাজপেয়ী কোনোদিন কাউকে বলতে শুনেছেন যে বামফ্রন্ট সরকার টেররিস্টদেরকে পশ্চিমবাংলায় ঢোকার ব্যবস্থা করে দিচ্ছে? আমাদের বিরুদ্ধে কেউ কোনোদিন, আমাদের বিরোধী দলের প্রধানমন্ত্রীরা কোনোদিন এই অভিযোগ করেছেন? এল.কে. আডবাণী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কোনোদিন এই অভিযোগ করেছেন? সুতরাং এইগুলো আমার মনে হয় না কোনো সিরিয়াস কথা। মমতা বন্দ্যোপাধ্যায় খালি মাঝে মধ্যে বলতেন নাকি বাংলাদেশ থেকে যারা আসে তাদের নাকি রেশন কার্ড হয়ে যায়, তারা নাকি ভোট দেয়। তাও উনিও আমাদের বিরুদ্ধে এই কথা বলেন নিজে সন্ত্রাসবাদীদেরকে আমরা মদত দিয়েছি। সুতরাং এগুলো আমার মনে হয় এগুলো বলাটা কিছুটা ছেলে মানুষই হবে। আমি কতগুলো কথা বলি। একটা দেখুন, এটা নিয়ে তর্ক করে লাভ নেই। বর্ডার সুরক্ষার দায়িত্ব একেবারে বিএসএফের। যদি একজনও ওখান থেকে ঢুকে থাকে তাহলে তার দায় কেন্দ্রের সরকারকে এবং বিএসএফকে নিতে হবে। আলাদা করে এখানে পশ্চিমবঙ্গ সরকারেরও কোনো দোষ নেই, আসামের বিজেপি সরকারেরও কোনো দোষ নেই, কি অন্য কোনো রাজ্যে সরকারেরও কোনো দোষ নেই।
এক নম্বর কথা। দ্বিতীয় কথা, এইটা বলার পাশাপাশি আমার মনে হয় এই কথাটাও আমাদেরকে বলতেই হবে দায়িত্বশীল নাগরিক হিসেবে এবং রাজনৈতিক দল হিসেবে, যে 100টার মধ্যে 2টো ক্ষেত্রে কি 3টে ক্ষেত্রে যদি বিএসএফের জওয়ানরা ব্যর্থও হন, তাহলে কিন্তু বাকি 97টা কি 98টা ক্ষেত্রে তারা সফল হচ্ছেন। তারা সফল হচ্ছেন বলেই কিন্তু এখনও দেশটা টিকে আছে, আমরা বেঁচে এখানে শান্তিতে বসে আছি। অতএব একচেটিয়াভাবে আজকে যদি কোনো শাসক দলের প্রতিনিধি বা কেউ কোনো দলের প্রতিনিধি প্রেস কনফারেন্স করে বলেন বিএসএফ কী করছে, বিএসএফ করছে না, হ্যান করছে না, ত্যান করছে না, একচেটিয়াভাবে বিএসএফকে যদি সে আক্রমণ করে যায়, সেইটাও কিন্তু খুব সৎ রাজনীতি নয়, বা সেটাও কিন্তু নিজের জীবনকে বিপন্ন করে দিনের পর দিন যে মানুষেরা সীমান্ত পাহারা দিচ্ছে নিজের পরিবারকে ছেড়ে রেখে, সন্তানকে বাড়িতে ফেলে রেখে, তাদের প্রতি খুব একটা সৎ ব্যবহার এটা নয়। সুতরাং ওই জায়গাতেও যেন আমরা না নিয়ে চলে যাই ব্যাপারটাকে। কিন্তু দায়িত্বশীল একটা রাজনৈতিক দল এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের অবশ্যই এটাও অ্যাকসেপ্ট করা উচিত যে কোথাও যদি কোনো গাফিলতি, কোথাও কি ভুল ত্রুটি হয়ে থাকে, সবারই সব পেশায় হয়, সাংবাদিক হিসেবে তোমার হয়, রাজনৈতিক কর্মী হিসেবে আমার ভুল ত্রুটি হয়, একজন অধ্যাপক হিসেবে ওনার হতে পারে। সুতরাং ভুল ত্রুটি কোথাও যদি হয়ে থাকে সেটাকে নিয়ে প্রশ্ন করাটাও কোনো দেশদ্রোহিতা নয়। তা বলে কেন্দ্রের সরকারের জন্য আবার তাকে দেশদ্রোহী পাকিস্তানের দালাল বলে একেবারে তোপ না দেখে দেয়। 3 নম্বর কথা হচ্ছে যে দেখুন, আমরা প্রত্যেকজন মানে প্রত্যেক রাজনৈতিক দল ভারতে, তারা ভারতের সংবিধানের প্রতি কমিট করেই তারা রাজনীতি করে, এবং আমার বিশ্বাস যে এই প্রশ্নে ভারতের প্রতিটা রাজনৈতিক দল দেশের সরকারের সঙ্গেই থাকবে, সরকার যে জবেই থাক না কেন। কিন্তু সরকারেরও এটা বুঝতে হবে যে এই প্রশ্নে যেন আর 5টা প্রশ্নে বাকি রাজনৈতিক দলকে আমার প্রতিদ্বন্দ্বী শত্রু মনে করবো, ঠিক আছে, কিন্তু এই প্রশ্নে যেন বাকি দেশের রাজনৈতিক দলগুলোকে আমার শত্রু হিসেবে না দেখি। দিনের পর দিন যেন সরকার তার সেন্ট্রাল ইন্টেলিজেন্স থেকে শুরু করে যাবতীয় এই যে মেশিনারিগুলো আছে, তাদেরকে যদি সরকার সীমান্ত পাহারা দেওয়া কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে খোঁজখবর করা, খবরদারি করার কাজে ব্যবহার না করে সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করার অন্যতম ক্ষেত্র হয়ে যায় যে কোন ইউনিভার্সিটির ভেতর কে কোন মিটিং করছে, কোন মিছিল করছে, জেএনইউ থেকে বিক্ষোভ করছে, কোথায় ওখানে হচ্ছে ওই ভীমা কোরেগাঁওতে কারা দলিত আন্দোলন করছে। সুতরাং যাবতীয় কেন্দ্রের সরকারের যদি এখন ধ্যান জ্ঞান যদি ওই দিকে বেশি চলে যায়, হ্যাঁ, তাহলে প্রশ্নগুলো তো চলেই আছে। তখন এই মানে যারা ওখানে যারা সার্ভিসে আছেন তাদেরও তো দোষ না, একটা তো মানুষ, তার কতগুলো একটাই। আমি জাস্ট বাকিরা যতক্ষণ বলছেন তার থেকে বেশি সময় নেবো না, যেন অন্তত সেইটুকু সময় পাই। সুতরাং কেন্দ্রের সরকারও যেন এই এজেন্সির ব্যবহারগুলোকে সত্যি সত্যি যে কাজে হওয়া উচিত সেই কাজে করে। এবং আমার দেখুন এখানে, এবং এই প্রশ্নে অবশ্যই কেন্দ্রের সরকার রাজ্য সরকারের কোঅপারেশন চাই। এই যে সীমান্ত অনেক জায়গায় কাঁটাতারের বেড়া এখনো দেওয়া যায়নি, ডেফিনেটলি দুটো সরকারকে আলোচনা করে এটাকে মেটাতে হবে। বাংলায় হয়ে থাকলে বাংলায়, আসামে হয়ে থাকলে আসামে। আবার এইটাও বলছি আপনাকে যে পৃথিবীর বেশিরভাগ সীমান্তই কাঁটাতারের বেড়া ছাড়াই আছে। ওটা না, এটা খুব সহজ যুক্তি। ওই কাঁটাতারের বেড়া নাই তো টেররিস্ট ঢুকে আসছে। এই যে বোম্বেতে যারা ঢুকে তাজ হোটেলে ঢুকে ইয়ে করেছিল, আরব সাগর দিয়ে এসেছিল, তো কি আরব সাগরের মাঝখানে কাঁটাতারের বেড়া থাকার কথা ছিল? আজকে আপনি টাকিতে ওখানে যাবেন, বসিরহাট টাকিতে, ইছামতি নদীটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত, ইছামতি নদীর মাঝখানে কাঁটাতারের বেড়া থাকবে। সুতরাং কাঁটাতারের বেড়া যেখানে দেওয়া সম্ভব অবশ্যই সেখানে দিতে হবে, কিন্তু কাঁটাতারের বেড়ায় কোথাও 5 ইঞ্চি ফাঁক আছে বলে ওখান দিয়ে কাতারে কাতারে টেররিস্ট ঢুকছে, এইটা বলাটাও খুব ছেলে মানুষ। এখানে সমীরবাবু আমার থেকে ভালো বলতে পারবেন, এটাও খুব একটা সঠিক কথা নয়। আমার শেষ এখানে একটা কথা আমি জাস্ট বলছি, দেখো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হতে পারি, কিন্তু আমি এক বুক গঙ্গা জলে দাঁড়িয়েও কেউ যদি আমাকে বলে, আমি এটা বিশ্বাস করবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় চান ভারতে টেররিস্টরা ঢুকুক কি পশ্চিমবাংলা টেররিস্টরা এলাকা দখল করে নিক, আমি এটা বিশ্বাস করি না। বাট হ্যাভিং সেড দ্যাট, এইটাও ঘটনা, মাঠে ময়দানে রাজনীতি করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হচ্ছে তৃণমূল কংগ্রেস এমন একটা সিস্টেমে রাজনীতি করে যে আজকে ধরো পাড়ায় একটা লোক ঢুকে এসে, সে ধরো খাগড়াগড়ে যে বিস্ফোরণটা হলো তৃণমূলের পার্টি অফিসের দোতলায়, আমি কেন বলছি কথাটা, পাড়ায় 5টা লোক ঢুকে এসে সে তৃণমূলের হয়ে যদি বুথ দখল করে, দাদাগিরি করে এলাকায়, এবার সে কে, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো, তার ব্যাকগ্রাউন্ড কি, সে তলে তলে কোন কাজ করছে, কিচ্ছু দেখার কোনো দরকার নেই। তাকে পুলিশ ছোবে না, তাকে কেউ ছোবে না, সে খালি তৃণমূলের হয়ে পাড়ায় মস্তানি করে বাকি সন্ত্রাস মানে চুরি ডাকাতি পুকুর ভরাট খালি নয়, এমনকি সন্ত্রাসবাদের মতো কাজও একটা আইনি প্রোটেকশনের মধ্যে থেকে করতে পারবে। বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আলোচনায় ফিরবো, সঙ্গে থাকো। শতরূপ যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে আমি একটু বিশ্বজিৎদার কাছে, বিশ্বজিৎদা শতরূপের বক্তব্য এবং শতরূপাদিরও তাই বক্তব্য যে এখানে যদি এই জাতীয় কেউ ধরা পড়ে পাকড়াও হয়, তার ফ্যাক্ট চেক না করে তাকেই বরঞ্চ পার্টির কাজে লাগিয়ে দেওয়া হয়, ফলে আসল সত্যিটা বলিনি। আমি বলেছি যে কেউ যদি এসে তৃণমূলের হয়ে কাজ করে তাহলে তার আর কোনো ব্যাকগ্রাউন্ড চেক করার দরকার হয় না, বা করা হয় না, এটাই বলছি। না দেখো, আমি একটু আগে আমার বলাতে বলেছিলাম যে যারা এখানে আসছে অবৈধভাবে, সেটা অন্যায়, এবং তারপরে যে প্রযুক্তি ব্যবহার করে
নকল পাসপোর্ট, নকল প্যান কার্ড, নকল ভোটার আই কার্ড তৈরি করছে। সেটাতেও ধরলাম যে প্রযুক্তি এতটা উন্নতি হয়েছে, তারা তৈরি করে ফেলছে, কিন্তু ইন্টেলিজেন্স যেখানে চেক করার, সেটা যদি চেক না করা হয়, শতরূপ যে প্রশ্ন তুললো সেটা সরকার বা দল যদি সেটা করে সেটা অত্যন্ত অন্যায়। আমি বিরোধিতা করি এই কাজের। এবং এটা হলে আমরা তো এখানে রাজনৈতিক দলের স্বার্থ দেখছি না, আমরা দেশের স্বার্থ দেখছি। কারণ দেশের স্বার্থ যখন সব রাজনৈতিক দলের এক হয়ে যায় তখন কিন্তু এই কাজগুলোকে কোনোভাবে সাপোর্ট করা যায় না। সুতরাং দেশকে বাঁচাতে গেলে, রাজ্যকে বাঁচাতে গেলে এর নিন্দা করতেই হবে। আর একটা কথা যেটা বলবো, যে প্রচুর মানুষ আসছেন এখানে এবং এই যে অবৈধভাবে মানুষ আসছেন, আমরা কেন ঠেকাতে পারছি না? তাহলে কারোর তো একটা ফল্ট আছে, সেই ফল্টটা কার সেটা বের করতে পারছি না কেন? যারা নিশ্চয়ই দায়িত্বে রয়েছেন সেই দায়িত্বের জায়গা থেকে, এবং তাদের তদারকি করছেন কারা? ভারত সরকারের যে মন্ত্রক এটা দেখছেন, তাকেও এই দায়িত্বটা নিতে হবে যে বিএসএফে থাকা সত্ত্বেও কিভাবে এত জঙ্গি এখানে অনুপ্রবেশ ঘটেছে। কারণ আমরা জানি যে ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠন করায় বাংলাদেশের পর একের পর এক জেল থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, অপরাধীদের, জঙ্গিদের, এবং তারা সীমান্ত পার হয়ে এদেশে আসছে বলে এরকম অভিযোগ ওঠে। সতর্কবাদী, দেখো, আমি প্রথমেই যেটা বলার চেষ্টা করছিলাম যে আজকে আমি যদি এটাও ধরে নিই, বিএসএফ ডিসপাইট ইটস বেস্ট ইন্টেনশনস, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যতটা সম্ভব রাখা সত্ত্বেও হয়তো সর্ষের মধ্যে ভূত আছে, কি কোথাও কোনো ফাঁক ফোকরে লোকজন যদি ঢুকেও আসে, এই যে ওরা ডকুমেন্টেশনটা করছে সেটা বিশ্বজিৎ বলার চেষ্টা করছে। আজকে তুমি বলো আধার কার্ড অ্যানাউন্স করছে কোন লোকাল পঞ্চায়েতের নেত্রী, উনি বলছেন যে অমুকদা, যাদের যাদের পাবলিক স্টেজ থেকে অ্যানাউন্স করছে, যাদের যাদের হয়নি আধার কার্ড, ভোটার আইডি কার্ড আমরা করে দেবো। তো এটা তো একটা অর্গানাইজড ক্রাইম হয়ে যাচ্ছে। পাসপোর্ট তুমি যে কোনো যে হোক অ্যাপ্লাই করতে পারে, তার একটা ভেরিফিকেশন প্রসেস আছে, অ্যান্ড দ্য বাক স্টপস উইথ দ্য লোকাল পুলিশ যদি ভেরিফাই করে, এখানে বারবার আজকেই না গতকালই বোধহয় কোর্ট থেকে বলেছে যে আমাদের সবাইকার পাসপোর্ট ভেরিফিকেশন 100 বার করে হয়, অথচ এরা পাসপোর্ট পেয়ে যাচ্ছে। তাহলে কোথাও কি টাকার বিনিময়ে এক একটা পাসপোর্টের দাম 7 লক্ষ 8 লক্ষ, এটা তো অর্গানাইজড ক্রাইম। এখানে তো ডেফিনেটলি স্টেট গভর্নমেন্টের লোকজনের, অফিসিয়ালসের ডেফিনেটলি এখানে হাত আছে। আমি জাস্ট আরেকটা কথা বলতে চাই, তারপর তুমি শতরূপার কাছে যাও, কি নেক্সট যার কাছে যাবে যাও। সিপিএমের সময় যারা বর্ডার ক্রস করে এসেছিল তারা কিন্তু শরণার্থী হয়ে এসেছিল, এবং সিপিএম সেই সময় প্রমিস করেছিল যে সিটিজেনশিপ দেওয়া হবে। যে প্রমিসটা আজ আমরা দেবার চেষ্টা করছি যখন সিএ এর মাধ্যমে, তখন এই রাজ্য সরকার অপোজ করে যাচ্ছে। আমরা শুধু গুনতি করার চেষ্টা করছি যে তোমরা ফর্ম ফিল আপ করো, কবে এসছো, কোথায় থাকো, আছে কিনা, শতরূপরা অপোজ করছে। আমার এটাই পয়েন্ট। এখন কেন লোকজন এই আতেল রাজ্যে কজন আছে তারা কেন বলবে কাগজ দেব না? আজকে দেশের বাইরে থেকে লোকজন যারা চলে আসছে, কতদিন তারা আছে, কি ইন্টেনশনে আছে, এখানে কি কাজ করে, বাড়ি কোথায়, এগুলো জানার ভারত সরকারের অধিকার নেই। মানে এনআরসির কথা বলছো? এনআরসিটা তো নেক্সট স্টেপ, ওটা তো ন্যাশনাল রেজিস্টার। আমি বলছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে একটা, যেটা সিএ ইজ ডিফারেন্ট। সিএ হচ্ছে যে সিটিজেনশিপ নিতে চাইছে, তোমার মানে টেকনিক্যালি বলছে যে এখানে এনআরসিটা প্রয়োজন, যারা এসেছে সেটা তো পরের আলোচনা। আমি বলছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টটা, সিটিজেনশিপ যারা এখানে শরণার্থী হয়ে এসেছে, 3টে কন্ডিশন দেওয়া আছে। সেটা তো লাগু হয়ে গেছে, অসুবিধা কোথায়? লাগু হয়ে গেছে, অপোজিশন করে যাচ্ছে রাজ্য সরকার। সে করুক না, ওরা করতে থাকুক, লাগু হয়ে গেছে, তোমরা নাগরিকত্ব দাও। না, ইউ আর মিসিং দ্য পয়েন্ট শুভচাচী। আজকে হচ্ছে না, মুখ্যমন্ত্রী স্টেজ থেকে দাঁড়িয়ে বলছে সিএ অ্যাপে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন, মানে আমি যদি নাগরিক হতে যাই, মুখ্যমন্ত্রী আমাকে পিছন টেনে ধরবেন, এটা হতে পারে? মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করছে তো যে ওটা করবেন না, তাহলে আপনার সব চলে যাবে, আপনার কোনো রাজ্য সরকারের কোনো এইখানেই তো আমাদের আপত্তি। আমরা যদি সিটিজেনশিপ আমরা মানুষকে দিতে চাইছি, যারা এখানে এসছে তাদের বেসিক ডিটেলস তো ভারত সরকারের জানার অধিকার আছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র পসিবলি মুখ্যমন্ত্রী যে অফিশিয়ালি বলছে যে অ্যাপ্লিকেশনে আপনারা অ্যাপে ঢুকবেন না, অ্যাপে ঢুকলে আপনার সর্বস্ব চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি কি আমার ধারণা খুব সম্ভবত শতরূপার কাছে কোনটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এবং কোনটা
এনআরসি কনসেপ্টগুলো পরিষ্কার না, নয়। মোটেই না, আমি আমি পরিষ্কার এতক্ষণ আমি বলেছি। আমি একবার হ্যাঁ, আপনাকে এই ইন্টারাপ্ট করেছি, কথাগুলো বলো না, ইন্টারাপ্ট তুমি করেছি। তোমার কথা বলো। হ্যাঁ, এবার আমি যথেষ্ট clearly বলেছি। ওকে ওকে তুমি যদি হ্যাঁ না হ্যাঁ বুঝতে পারো, আচ্ছা হ্যাঁ সরি আমাকে আচ্ছা আমি বুঝতে পারিনি, আমি যেটা বুঝতে পারিনি আমি সেটা বলি। শতরূপা সব ঠিক জানে, সব আমি কি বুঝতে পারিনি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমরা দিনের পর দিন দেখেছিলাম মুখ্যমন্ত্রী কেন, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর বাবারও ক্ষমতা নেই কেন্দ্র যদি একটা আইন করে দেয় এবং তাতে কেন্দ্রের পোর্টালে কেউ অ্যাপ্লাই করবে সেটাকে আটকাবে। এখন প্রশ্ন থাকলে যে প্রচারে তা মুখ্যমন্ত্রী বলেনি বলছো, মুখ্যমন্ত্রী আপনি একটু শুনে নিলে দেখুন আপনাকে আবার আপনার কাছে আসবে, লাস্ট রাউন্ডে আপনার কাছে আসার সময় থাকবে না যদি আপনি এটা ডিলে করে দেন। কথাটা হচ্ছে যে আমরা দিনের পর দিন দেখেছিলাম 2019 সাল থেকে শান্তনু ঠাকুরকে বলতে যে আমরা যারা মতুয়া আমাদের কাছে কোনো সিটিজেনশিপের ডকুমেন্ট নেই, যেদিন সিএ লাগু হবে প্রথম অ্যাপ্লিকেশন আমার হবে, নেই করে 7-8 মাস লাগু হয়ে গেছে, শান্তনু ঠাকুর কেউ গোষ্ঠীর কেউ আজ অব্দি অ্যাপ্লাই করেনি। সুতরাং ওইটাকে নিয়ে যেদিন আলোচনা হবে আমরা অবশ্যই সেটাকে নিয়ে আলোচনা করব। আজকে যেটাকে নিয়ে কথা হচ্ছে সিপিএম প্রমিস করেছিল 47 সালের 15ই আগস্টের থেকে শুরু করে এই 2024 সালে খুব সম্ভবত মার্চে এরা এটাকে ইমপ্লিমেন্ট করলো। তার মাঝে কয়েক কোটি বাংলাদেশের উদ্বাস্তু শরণার্থী হিন্দু মানুষ ভারতের নাগরিকত্ব পেয়েছেন এবং সঠিকভাবে পেয়েছেন, তাদের পাওয়াই উচিত। তার জন্য কোনো সিএ লাগেনি। আমি এই কারণেই বললাম সিটিজেনশিপ এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের তফাৎটা কোনোখানে আমাদের তো গুলিয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, আমি বিশ্বজিৎবাবুর সাথে একটা জায়গাতে কনক্রিট করব। উনি যেটা বললেন যে খুব সহজে বলে হয়তো বেরিয়ে যাওয়া যায় এটা, যে ডকুমেন্টের টেকনোলজির সাহায্যে ডকুমেন্ট বানিয়ে দিচ্ছে। ডকুমেন্টটা টেকনোলজির সাহায্যে শুধুমাত্র তৈরি হচ্ছে না, এখানে আমি শতরূপার সঙ্গে একমত যে সত্যি পাসপোর্টটা হয় পুলিশ ভেরিফিকেশনের উপর নির্ভর করে। বাকি কেন্দ্রের পোর্টালে অ্যাপ্লাই করাটা এখন পাসপোর্টের ওয়েবসাইট হয়ে গেছে, ওটা ঘরে বসে কি মোবাইল ফোন থেকে যে কেউ করতে পারে। কিন্তু পাসপোর্ট কেউ পাবে কি পাবে না তার বেসিক মানে চৌকাটটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। আজকে যদি 1000 টাকা 1200 টাকা দিয়ে কেউ সহজেই পুলিশকে দিয়ে একটা রিপোর্ট জমা করিয়ে নেয় নিজের সুবিধার্থে, তাহলে যে 1200-1400 টাকা ঘুষ নিয়ে যে পুলিশের ওই রিপোর্টটা দিয়ে দিচ্ছে সে বোধহয় নিজেও জানে না সে ভারতের মধ্যে কত বড় একটা সর্বনাশের বীজ বপন করছে। এইখানেই আমি বলছি যে এই যে ফেলো করি মাখোতেলের একটা সিস্টেম আমাদের রাজ্যে এখন চলছে। আমি কি বলবো যে বামফ্রন্টের আমলে পুলিশ কোনোদিন ঘুষ নেয় নাকি, কোথাও ঘুষ দিয়ে কাজ হতো না, কখনোই তা নয়। কিন্তু এখন এটা এতটাই মেনস্ট্রিম হয়ে গেছে যে না চাইতেও অনেকগুলো সর্বনাশ হয়ে যাচ্ছে। আমি কেন এর আগে উদাহরণটা দিলাম, তোমাদের মনে আছে গত বিধানসভার পরে খড়দায় বাই ইলেকশন হয়েছিল, খড়দার এমএলএ মারা গেলেন, বাই ইলেকশন হলো। খড়দার বাই ইলেকশনে তৃণমূলের ছাপ্পা দিতে গিয়ে একজন ধরা পড়লো, দেখা গেল সে বাংলাদেশের নাগরিক। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনে হচ্ছে সন্ত্রাসবাদী ভারতে ঢোকাচ্ছেন। আমি আবার বলছি আমি আন্তরিকভাবে এটা বিশ্বাস করি না, কিন্তু মুশকিলটা হচ্ছে তুমি তৃণমূলের বুথে ছাপ্পা মারছো, এবার তুমি কোন চুলো থেকে এসছো না আসছো দেখার দরকার নেই, তুমি বুথে ছাপ্পাটা মেরেছো মানে তুমি সোনার টুকরো। দ্বিতীয় কথা, কয়েক বছর আগের ঘটনা তোমাদের মনে থাকবে, তৃণমূল ছাত্র পরিষদ করে গার্ডেন রিচের একটা কলেজ থেকে, হরিমোহন ঘোষ কলেজ থেকে একটি ছেলে গ্রেপ্তার হলো, দেখা গেল সে লস্করি তৈবার সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সে লস্করি তৈবার লোক, এখানে হচ্ছে প্লান্টেড, তার স্লিপার সেলে এখানে কাজ করছিল, কিন্তু ওই কলেজ দখল করছে, এসএফআই ছেলেদেরকে ধরে পেটাচ্ছে, ইউনিয়ন রুম দখল করে নিয়েছে। অতএব তুমি লস্করি তৈবার থেকে আসলে এই কোনচুলো থেকে আসলে আমার দেখার দরকার নেই। আমি বলছি এই যে শর্ট টার্ম রাজনীতির শুধুমাত্র তার মধ্যেই নিজের চিন্তাভাবনাকে সীমাবদ্ধ রাখা, এইটা যদি কোনো রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল করে, তার একটা সর্বনাশকর পরিণতি হয়, সেইটা আমাদেরকে কিন্তু এড়িয়ে চলতে হবে। এটাই বলছি। একটা লাইন আমি যে শতরূপের সঙ্গে একটা অ্যাড করে দিতে চাই, নট অনলি বুথ জ্যাম, নট অনলি এই ছাপ্পা মারার লোকজন, তোমার মনে থাকবে 2021-এ পসিবলি নূর, ফিরদৌস এরা সব বাংলাদেশ সিটিজেন হয়ে এখানে এসে তৃণমূল ক্যান্ডিডেটের জন্য ক্যাম্পেইন করে যেত। তো এইখানে অবজেকশন মানুষ দেবে না, এখানে আবার ওখানকার সিটিজেন। আবার আমিও শতরূপার সঙ্গে একমত আর একটা পয়েন্ট যোগ করছি, খালি বা অক্ষয় কুমার কানাডা সিটিজেন হয়ে আবার বিজেপির হয়ে ক্যাম্পেইন করেছে, দুটোই বন্ধ করা উচিত। কানাডিয়ান সিটিজেন, হ্যাঁ একদম। আচ্ছা আমি শোনাবো, আপনি যখন উপলব্ধি আমি আগে, আচ্ছা হ্যাঁ বলুন। আবার মোদি আবার ভারতের সিটিজেন হয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে ক্যাম্পেইন করেছে, মানে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এটা হচ্ছে যে আমি যেহেতু কোনো দল করি না, সুতরাং আই ক্যান বি নেগলেক্টেড ভেরি ইজিলি। যাই হোক, কি প্রশ্নটা বলো? হ্যাঁ, প্রশ্নটা এটা যে এই যে বিতর্কটা, এই অবৈধ প্রবেশ বা অনুপ্রবেশের বিতর্কটা আপনি যখন কাজের জায়গা ছিলেন তখনও হয়েছে, এখনো হচ্ছে, এই দীর্ঘ সময় ধরে একই বিতর্ক চলে আসছে, সমস্যাটা কোথায়, সলিউশন আসছে না কেন, বা কতটা কঠিন? আপনারা যেভাবে বলছেন আমি বলবো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে একটা সার্ভে করতে, যে কত লোক ঢুকেছে কত লোক, কারণ তাদের কাছে নিশ্চয়ই সব কিছু আছে। আমার প্রশ্ন হচ্ছে সেখানে সার্ভে করা হোক। সেই সার্ভেটা নেই আমাদের, দাঁড়ান, নেই তো। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের এইগুলো হচ্ছে যারা করছে, আমি তো এই পর্যন্ত বলবো যেমন কোনো একটা পার্টিকুলার এরিয়ার থেকে ঢুকেছে, ইন্টারোগেশনে বেরিয়ে আসলো যে আমরা এই যে উনি যে অনেকগুলো নাম বলেছিলেন যে সেই সব কোনো একটা বিওপি পাস দিয়ে আমরা ঢুকেছি, কবে ঢুকেছে আমরা জানতে পারছি। ইভেন উই ইন্ট্রোডিউসড ওই সময় ওই পার্টিকুলার স্ট্রেচে কারা ইয়েতে ছিল, ডিউটিতে ছিল, অ্যান্ড উই ইমিডিয়েটলি সাসপেন্ডেড দেম, কোর্ট অফ ইনকোয়ারি ওয়াজ ইন কোর্ট, এবং যেখানে পাওয়া গেছে যে ইয়েস সাম কাইন্ড অফ
ইমিডিয়েটলি ডিসমিস ফ্রম সার্ভিস। সুতরাং এখানে যে কথাগুলো বলা হচ্ছে আমার মনে হয় উই ক্যান বি লিটল মোর কাইন্ড টু দোজ পিপল যারা এই মানে আমরা তো এসি ঘরে বসে আছি, যারা ওইখানে ঝুপড়ির মধ্যে বসে বসে তারা দিন কাটায় আর ওখান থেকে ইয়ে করে থাকে যে কখন, আমি বলছি না যে তারা ডিউটি করবে না, দে আর ফাউন্ড টু ডু দেয়ার ব্লাডি ডিউটি। দ্য ডিউটি কামস ফার্স্ট ফর দ্য মাই মাদারল্যান্ড, আর কিচ্ছু না। আজকে তুমি এই যে আমি যেটা বললাম, একটা পাসপোর্ট অনেক সময় কে হয় যে তারা নিয়ে আসছে ট্রাভেল ডকুমেন্টস, অ্যাবসলিউটলি আমরা কোনো দিন চেষ্টা করেছি যে যারা এই ট্রাভেল ডকুমেন্টস নিয়ে এসছে তারা সবাই ফেরত গেছে কিনা? ক্যান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেল? এই যে তোমাকে 3 মাসের ভিসা নিয়ে আসছে কি 6 মাসের ভিসা নিয়ে আসছে কি ট্যুরিজম হচ্ছে, মেডিকেল ট্যুরিজম হচ্ছে, সব কিছু হচ্ছে, তারা যে সবাই ফেরত যাচ্ছে আমার কাছে কোনো গ্যারান্টি আছে? নো, বিকজ দেয়ার আর ডিফারেন্ট এজেন্সিস। নাম্বার 3, আজকের দিনে যেটা সবচেয়ে বড় দরকার ঝগড়া নয়, আজকের দিনে সবচেয়ে আমি বলবো যে উই আর ফাইটিং অ্যান ইনভিজিবল এনিমি। আমি ওটাকে এক্সপ্লেন করে দিচ্ছি হোয়াট ইজ ইনভিজিবল এনিমি। They know he is a BSF guy. I am already a target and a soft target, কারণ আমি জানি না আমার বিরুদ্ধে কে আছেন। ইনভিজিবল এনিমি। ত্রিপুরায় আমরা এত পেয়েছি এইগুলো, বাঁশ কাটছে আর এইরকম একটা টার্ন হচ্ছে, সেই টার্নে 12 থেকে 15 কিলোমিটার বেশি গাড়ি চলে না। আচ্ছা, হ্যাঁ, সেইখানে কি হচ্ছে, ওখানে ওরা ওই বাঁশের মধ্য দিয়ে স্প্লিন্টারগুলো দিয়ে পেছন দিক থেকে ফায়ার করতো ওরা। হ্যাঁ, এবং যখনই গাড়িটা ওখানে যাচ্ছে এইভাবে যে ওইখানটায় মানে আমার ওই আই শুড সে দ্যাট আই লস্ট 12 ট্রেন্ড সোলজার্স এইগুলো। কিন্তু সেইগুলো আমরা কিন্তু সেগুলোতে নেই, কেননা এই আমাদের যারা মানে যে ইউনিফর্ম সার্ভিস না, তাদের মৃত্যুটা মানুষের কাছে না ওই তিরঙ্গা ঝান্ডা লাগিয়ে দিল, এন্ড অফ ইট। নোবডি ইভেন বদার টু এনকোয়ার তার পরিবার কেমন আছে। দিস ইজ দ্য আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে এই যে যাদের দায়িত্ব রয়েছে যে এই ইনভিজিবলকে ভিজিবল করার, দে আর দ্য ইন্টেলিজেন্স এজেন্সিস, আর দে ডুইং দেয়ার জব। এই এসি ঘরে বসে আর যাই হোক ইন্টেলিজেন্স গ্যাদার করা যায় না। হ্যাঁ, খবরের কাগজ থেকে কেটে যদি দেয় সেটা অন্য কথা। আমার সেই জায়গাটায় তাদের কাছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সবার কাছে আগে দেশ আগেবে। আমরা এখানে যতই আমাদের, আমি সেদিন একটা বলেছিলাম, একটা ছেলে ওই যে চার্লিশ নাকি একটা ওই মানে ছেলে খুব চেঁচামেচি করছিল আমাদের প্রাইম মিনিস্টারকেও বলছিল কিছু। আমি বললাম যে রিমেম্বার, আচ্ছা সার্জিস আলম, হ্যাঁ, আমি বললাম রিমেম্বার, যখনই ভারতবর্ষের ওপরে কোনো রকম আঘাত হওয়ার চেষ্টা হয়েছে, উই হ্যাভ গিভেন এভরি অথরিটি টু দ্য প্রাইম মিনিস্টার, যে তিনি কি করবেন। তার সঙ্গে আমার মতান্তর হতে পারে, আমার কি মনান্তর নেই। ঠিক ঠিক। আমার আর একটা বিরতির সময় হয়ে গেছে, কিন্তু বিরতির পর আসবো। সৌমেনবাবু যে প্রশ্নগুলো তুলে দিলেন, তাহলে কোথাও গিয়ে কি এই ইস্যুটাকে বছরের পর বছর ধরে জিইয়ে রাখা হয়? কারণ এটা একটা বড়সড় রাজনীতির ইস্যু। আলোচনা ছিল বিরতির পর, সঙ্গে থাকুন। আমি সবার কাছেই আসবো একটাই প্রশ্ন দিয়ে, যে প্রশ্ন রেখেছিলাম যে কোথাও গিয়ে আমরা এটা নিয়ে রাজনীতি করছি না তো? আর এই রাজনীতি করতে গিয়ে আমরা আমাদের বিপদ নিজেদেরই ডেকে আনছি না তো? সবাই বলবেন খুব সংক্ষেপে। বিশ্বজিৎ দা, প্রথমেই বলবো এটা নিয়ে আমরা রাজনীতি করছি না, কারণ এখানে আমি শুরুর যে প্রতিবেদন দেখালাম সেখানে তো রাজনীতির কথাই রয়েছে। তৃণমূল থেকে শুরু করে বিজেপি শুরু করে তারা রাজনীতির বক্তব্য, একেবারে দেশের স্বার্থ যেখানে আছে, দেশের সুরক্ষা যেখানে আছে, আমাদের প্রত্যেক নাগরিকের যেখানে সুরক্ষা আছে, সেখানে কিন্তু রাজনীতির কথা নেই। এবং আরেকটা কথা বলতে হবে যে কিছুদিন আগেই নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে গেলেন, তিনি তখন অ্যাক্ট ইস্ট পলিসি বা নেভার ফার্স্ট, ইন্দো প্যাসিফিক পলিসি, এইগুলোকে তিনি গুরুত্ব দিলেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে ভালো করতে চাইলেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সেই সম্পর্কটা নষ্ট হচ্ছে এবং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সীমান্ত সুরক্ষা। কারণ আমরা এই অভিজ্ঞতা আমাদের আছে যে এই সীমান্ত দিয়ে এত মানুষ এখানে এসছেন এবং তার কিছু বৈধ কিছু অবৈধ, পরবর্তীকালে যারা অনুপ্রবেশকারী না, যারা উদ্বাস্তু হয়েছিলেন, তারাও কিন্তু এখানকার নাগরিক হয়েছেন এবং আমাদের কোনো কোনো ক্ষেত্রে সম্পদ হয়েছেন। কিন্তু আজকে যে কথা নিয়ে আসছে যে রাষ্ট্রের ক্ষেত্রে, রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে জঙ্গিরা যদি এখানে আসে, কোনো রাজনৈতিক দল ভারতবর্ষের এটা নিয়ে রাজনীতি করবে না। তারা কিন্তু রাষ্ট্রকে বাঁচানোই তাদের মূল লক্ষ্য হবে, সেই চেষ্টা। এবং আমাদের বিএসএফের যে আধিকারিক স্যার আছেন তিনি বলছিলেন
ভারত সরকারের একটা নির্দিষ্ট নথি আছে এবং সেখানে পরীক্ষা করা হয়, সার্ভে করা হয় যে যারা এসছিলেন তারা ফিরে গেছেন কিনা। যে কোনো সময় আরটিআই করলে ভারত সরকার সেই তথ্য দিয়ে দেয় যে যারা এসছেন ভিসা নিয়ে তারা ফিরে গেছেন কিনা। সুতরাং এটা ভাবার কারণে, কিন্তু এটা বলতেই হবে যে ইন্টেলিজেন্সের ফেলিওর রয়েছে। সে রাজ্য বলো কেন্দ্র বলো, ইন্টেলিজেন্স যদি সঠিকভাবে কাজ করে তাহলে আজকে আমরা যে রাজনীতির কথা বলছি সে রাজনীতি আসবে না, কারণ এই ঘটনা নিয়ে রাজনীতি করলে রাষ্ট্রের ক্ষতি, নিজেদের ক্ষতি। একদমই, খুব সংক্ষেপে শতরূপ। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে আধার নিয়েও এর আগের বার কথা হলো, আধারকে যখন বিজেপির সরকার একেবারে কম্পালসারি করছিল সর্বত্র, বাকি যাবতীয় ডকুমেন্টকে কার্যত নাল অ্যান্ড হোয়াইট করে দিয়ে, তখন কিন্তু তারা এই কথাটা বারবার করে বলেছিল যে আধার আপনি চাইলে জাল পাসপোর্ট বানাতে পারেন, কি জাল রেশন কার্ড বানাতে পারেন, ভোটার আই কার্ড বানাতে পারেন, কিন্তু আধার আপনি জাল করতে পারবেন না। ইউনিক নাম্বার থাকবে, সব কিছু থাকবে, যে কারণে আধারকে বাধ্যতামূলক করা হলো। এমনকি সুপ্রিম কোর্ট রায় দিল যে আধারকে কম্পালসারি করা যাবে না, সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে তুমি ব্যাংকে অ্যাকাউন্ট করবে, শেয়ার ট্রেডিং করবে, যা করবে তোমার আধার লাগবে, ইভেন ফোনকে আধারের সঙ্গে লিঙ্ক করাতে হয়েছে। এত কিছু করার পরে আজকে যদি এরকমভাবে আজকে বিজেপির প্রতিনিধিও বলেন যে ইচ্ছে মতো আধার নকল হয়ে যাচ্ছে, তাতে যদি রাজ্য সরকারের মদতেও হয়, তার মানে কি আপনারা 14 পরে যে যুক্তিগুলো দিয়েছিলেন যুক্তিগুলো খাটছে না। 2 নম্বর কথা হচ্ছে, আমি সমীরবাবুর সাথে একদম একমত। আমি এটাই এর আগে বলার চেষ্টা করেছিলাম যে এজেন্সিকে, কেন্দ্রের সরকার এজেন্সিকে যেন কৃষক আন্দোলনের বিরুদ্ধে কি ভীমা কোরেগাঁওয়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে বেশি ব্যবহার না করে, যেন সত্যি সত্যি সীমান্ত সুরক্ষার প্রশ্নে এজেন্সিকে বেশি ব্যবহার করে। না হলে যেরকমভাবে আপনারা গোমূত্র খাইয়ে করোনা সারাতে পারেননি, নোট বাতিল করে সন্ত্রাসবাদ শেষ করতে পারেননি, তার পরিণতি কিন্তু দেশকে ভোগ করতে হবে। অতএব যে কদিন আগে শুভেন্দু অধিকারী পরশুদিন বাইট দিলেন, এই কয়েকজন জঙ্গি ধরা পড়লো, উনি বলে দিলেন বাসন্তী এক্সপ্রেসওয়ের ওপর 2টো দিক একেবারে জঙ্গিদের হাতে চলে গেছে। বেসিক্যালি কি, ওই এলাকায় সংখ্যালঘু মুসলমান মানুষ বসবাস করেন, উনি একেবারে ওনার সঙ্গে দেশের সার্বভৌমত্ব জঙ্গির কোনো সম্পর্ক নেই। একেবারে যে এলাকায় বিজেপি ভোট পাবে না, কেন কারণ ওখানে ধর্মে মুসলমান মানুষ বসবাস করেন, এলাকাটাকে চিহ্নিত করে বলে দিলেন ওটা জঙ্গিদের হাতে চলে গেছে। অতএব আমি বলছি, জাতীয় সুরক্ষার এই বিষয়টাকেও যদি এইরকমভাবে সাম্প্রদায়িক দলীয় রাজনীতিতে ব্যবহার করা হয়, তাহলে দেশের সুরক্ষা নিয়ে কে মাথা ঘামাবে? তাও যদি কেন্দ্রের সরকারে থাকা দলের পক্ষ থেকে এটা করা হয়। অতএব এইগুলো থেকে বেরিয়ে এসে যেন সরকার সুলভ কাজ করে। শতরূপদী, যে পার্টির ভোটে কোনো এক্সিস্টেন্স নেই সে এখন এই ধরনের রাজনৈতিক কথাবার্তা বলছে, আমাদের শুনতে হচ্ছে। আমি খুব সিস্টেম্যাটিক্যালি কয়েকটা বলছি। এক সেকেন্ড, আমি তোমার সময় ইন্টারাপ্ট করি। আমি এক বলি না, বলতে হবে না, তোমার পারমিশন চাই না। খুব স্পেসিফিক্যালি আমার সময় ইন্টারাপ্ট করেনি আগেরবার। আরে কি আশ্চর্য, 1.5 মিনিট বাকি আছে, চুপ করো এখন। আমি তো আগেরবার যে কটা ডকুমেন্ট নিয়ে যে যদি অবভিয়াসলি প্রবলেম আছে, সেটা আমার মনে হয় সংস্থা দেখবে। কিছু প্লিজ শতরূপ, যে কটা স্মল ইস্যুস আছে যদি মনে হচ্ছে, তাহলে অবভিয়াসলি যদি সরষের মধ্যে ভূত থাকে সেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেখা হবে। আমি খুব স্পেসিফিক্যালি কয়েকটা কথা বলছি। যে সরকার এখান থেকে নেমন্তন্ন করে অ্যাপিসমেন্ট পলিসিকে প্র্যাকটিক্যালি দুধেল গরুর পর্যায়ে পৌঁছে দেয়, সেইখানে এই যে ইনফিলট্রেটররা, যারা অফকোর্স নাম লিখিয়ে ঢোকে না, তারা পরিষ্কার বুঝতে পারছে যে এইখানে তাদের আপন পিসি থাকে, আপন কয়েকটা মামারা থাকে, তারা এখানে এসে স্বচ্ছন্দে মোদি সরকার থাকতে আমাদের এসব চিন্তা করতে হবে কেন? ট্যুরিজম করতে পারবে। আচ্ছা, মোদি যে বলেছিলেন নোট বাতিল করলে সন্ত্রাস শেষ হয়ে যাবে, ভারতবর্ষ 2016 মনে আছে মোদি কি বলেছিলেন? নোট বাতিল করলে নাকি সন্ত্রাস শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা মোদি বলেছিলেন কি? তুমি চাচাতে থাকো, আমি শুধু এটা মোদি বলেছিলেন কি? আমি আপনি উত্তর দেবেন। 2016 সালে আমি লাস্ট একটা কথা 16 আমার সময় একদম শেষ, আমি সঙ্গে বলতেই পারবো না। সন্ত্রাস শেষ হবে বলেছিলেন কিনা? শতরূপ সবসময় না, মোদি বলেছিলেন কিনা এটা? আমি জিজ্ঞেস করছি, মোদি এটা বলেছিলেন কি বলেননি? মোদি বলেছিলেন কি বলেননি? মোদি বলেছিলেন কিনা নোট বাতিল করলে সন্ত্রাসবাদ শেষ হবে? এটা মোদি বলেছিলেন, ইয়েস অর নো? মোদি এটা বলেছিলেন হ্যাঁ কি না? মোদি এটা বলেছিলেন হ্যাঁ কি না? শতরূপদী, আমার সময় একদম শেষ। সমীরবাবু, শতরূপদী প্লিজ, সমীরবাবু। আলোচনার মধ্য দিয়েই কিন্তু সবসময় সমাধান বেরিয়ে আসার একটা থাকে, এবং সেই আলোচনার যে গুরুত্বটা, সে এখানে স্টুডিওতে বসে হোক কিংবা অন্য জায়গায়, যে কোনো জায়গায়, আমার মনে হয় আমাদের একটা খোলা মন রেখে, যখন দেশ এখন দেখা যাচ্ছে যে আমাদের কোথাও না কোথাও কালো মেঘের ছায়া পড়ে গেছে। কারণ এই যে জেলখানার থেকে বললো যে ভেঙে চলে গেছে, একদম মিথ্যে কথা, ওদের করা হয়েছে। আজকে এই যেটা এই যে হাফিজ সঈদের নাম আসছে, যার জাসেম আহমদ, মোশাররফ অফিসিয়ালি বলেছিলেন যে দে আর দ্য 2 মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক অ্যাসেট ইন পাকিস্তান। কারণ আর কী হয়েছিল যে তাদের যে
অপারেশনগুলো দোজ আর লেজিটিমেট। আচ্ছা, না আমি বলছি যে এই সময়ের মধ্যে যখন একটা আলোচনা করো না, একটু লম্বা করো। তোমার হয়তো এই 1 ঘন্টার ব্যাপার, 1 ঘন্টার মধ্যে কিছু বলা যায় না। একদমই, আমার সময় একদমই শেষ। ভেরি সরি সোমেনবাবু। তবে এটা ঠিক যে অন্ধকার একটা দেশের সামনে আপাতত রয়েছে, কিন্তু যেভাবে আমরা অনেক অন্ধকার দূর করে আলোর কাছে গেছি, আলোর দিকে এগিয়ে যাচ্ছি, এবারেও যাব, সেই ভরসা থাকুক। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।